আজকের গল্প ভাঙন আটকাতে হাতে হাত। শহরের এক পুরাতন প্রান্তে, যেখানে ঊনবিংশ শতাব্দীর ইটের বাড়ির গা ঘেঁষে আধুনিক ফ্ল্যাটগুলি মাথা তুলে দাঁড়িয়েছে, সেই এলাকার একটি চারতলা ফ্ল্যাট বাড়ির দোতলায় শোভা এবং রঞ্জিত বাবুর ছোট কিন্তু নিখুঁত সংসার। তাদের ফ্ল্যাটের বারান্দাটি ছিল পশ্চিমমুখী। সময়টা ছিল আশ্বিন মাসের শেষ ভাগ। বাইরে তখন ধূসর হলুদ রঙের বিকেল। বিকেল গড়িয়ে সূর্য যখন ডুবতে শুরু করে, তখন বারান্দার গ্রিলে ছায়ালোকের এক মায়াবী খেলা শুরু হতো। বারান্দায় রাখা ছিল দুটি ভারী লোহার চেয়ার, যার একটি হাতলে সামান্য মোর্চের দাগ। চেয়ার দুটি ছিল তাদের দীর্ঘদিনের স্থিতিশীল দাম্পত্যের প্রতীক। শোভা সেই চেয়ারেই বসে থাকতেন, হাতে একটি গোল্ডেন রিম চশমা, যা তিনি প্রায়শই চোখের বদলে টেবিলে নামিয়ে রাখতেন। শোভা ছিলেন পরিপাটি, শান্ত এবং ধৈর্যশীল। তার পরনে থাকত সবসময় হালকা রঙের সুতির শাড়ি, যা তার মমতাপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। কিন্তু ইদানিং তার চোখে ছিল এক অস্থির উদ্বেগ। রঞ্জিতবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক। তার গায়ের রং ছিল শ্যামবর্ণ এবং মাথায় পরিপাটি করে আঁচড়ানো সাদা কালো চুল। তিনি বাইরে থেকে গম্ভীর এবং কাঠিন্যপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে ছিলেন অত্যন্ত সংবেদনশীল। তার হাতে প্রায়ই থাকত একটি পুরনো কাঠের লাঠি, যা কেবল শারীরিক দুর্বলতার জন্য নয়, তার অভিভাবকত্বের দৃঢ়তার প্রতীকও বটে। অনুষ্কা, বয়স 28 বছর। সে শোভা ও রঞ্জিতবাবুর একমাত্র সন্তান। তার বিয়ে হয়েছে মাত্র 2 বছর আগে। অনুষ্কা দেখতে অনেকটা তার মায়ের মতোই, স্নিগ্ধ এবং আবেগপ্রবণ, কিন্তু তার মধ্যে ছিল আধুনিক জীবনের দ্রুত ছন্দ এবং আত্মপ্রতিষ্ঠার এক তীব্র আকাঙ্ক্ষা। অনুষ্কার বিয়েটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব। এক সময়ে খয়েরি রঙের বিবাহের অ্যালবামটি এখন ড্রয়িং রুমের কাচের আলমারিতে যত্নে রাখা। বর্তমানে অনুষ্কা তার স্বামী অভ্রর সঙ্গে এই ফ্ল্যাট থেকে সামান্য দূরে একটি আধুনিক অ্যাপার্টমেন্টে থাকে। অনুষ্কা মাঝে মাঝেই ফোন করে মাকে। তার কণ্ঠস্বর থাকতো ক্লান্ত এবং ভারাক্রান্ত। ফোন রেখে শোভা যখন সূর্যাস্তের দিকে তাকাতেন, তখন সেই হলুদ বিকেলও তার কাছে বিষণ্ণ লাগত। অভ্র, বয়স 30 বছর, অনুষ্কার স্বামী, একটি ছোট সফটওয়্যার ফার্মে কর্মরত। অভ্র দেখতে সুশ্রী এবং বুদ্ধিদীপ্ত, কিন্তু তার মধ্যে ছিল অত্যাধিক আত্মবিশ্বাস এবং সামান্য অস্থিরতা। সে মনে করত সে যা ভাবে সেটাই সঠিক। তার এই অত্যাধিক নিয়ন্ত্রণ করার প্রবণতা এবং অনুষ্কার স্বাধীনভাবে কাজ করার আকাঙ্ক্ষা, এই দুইয়ের সংঘাত থেকেই মূলত অশান্তির বীজ বপন হয়েছিল। প্রথম প্রথম অনুষ্কা ফোন করে ছোটোখাটো ঝগড়ার কথা বলতো, যেমন, মা, আজ অফিসের পার্টিতে আমি যেতে পারিনি, কারণ ও বলল আমার সাজ ঠিক হয়নি। বাবা, ও আমার নতুন ডিজাইন করা প্রজেক্টকে ছেলেমানুষি বলে উড়িয়ে দিল। শোভা তখন ধৈর্য ধরে বোঝাতেন। তার কণ্ঠস্বরে শাসন নয়, ছিল ক্ষমা ও সহনশীলতার পাঠ। অনুষ্কা, সংসার মানেই তো ছোটোখাটো ভুল বোঝাবুঝি, তুই একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। শোভা নিজের জীবনের অভিজ্ঞতাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। কিন্তু গত 6 মাস ধরে পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। ফোনগুলি আর ছোটোখাটো অভিযোগে থাকতো না, তাতে থাকতো অস্পষ্ট ঝগড়ার আওয়াজ এবং কান্নার তীব্র রেশ। শোভা জানতেন তিনি যেন এক আগুন লাগা বাড়িকে দূর থেকে জল দেওয়ার চেষ্টা করছেন। রঞ্জিতবাবু বাইরে থেকে এই সমস্ত উদ্বেগ নিজের মধ্যে চেপে রাখতেন। তার হাতে থাকা কাঠের লাঠিটি টেবিলের কোণে পড়ে থাকতো। লাঠিটি যেন তার অসহায়তা এবং ক্রোধকে চেপে রাখার প্রতীক। তিনি জানতেন সংসার একবার ভেঙে গেলে তার দাগ কখনো মোছে না। তার হৃদয়ের গভীরে সন্তানের জন্য এক নীরব প্রার্থনা চলত, যেন এই ভাঙন কোনোভাবে থেমে যায়। এক সন্ধ্যায় যখন বারান্দার আলো ছায়া আরও গভীর হয়ে এসেছে, অনুষ্কা তাদের ফ্ল্যাটে এলো। তার পরনে ছিল একটি মলিন হলুদ সালোয়ার, যা তার ভেতরের হতাশা প্রকাশ করছিল। তার চোখ ছিল ফোলা এবং লাল, যা প্রমাণ করছিল সে সারাদিন ধরে কেঁদেছে। অনুষ্কা সোজা ড্রয়িং রুমে বসে মা বাবাকে জানালো যে অভ্রর সঙ্গে তার বিয়ে ভেঙে যাওয়ার পথে। তাদের মধ্যে আর কোনো বোঝাপড়া নেই। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর অভ্রর সাথে থাকবে না। এই খবর শুনে শোভা ও রঞ্জিতবাবুর মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। রঞ্জিতবাবু, যিনি জীবনে কখনো সহজে বিচলিত হতেন না, তিনি এবার নীরব হয়ে গেলেন। তার চোখে ছিল এক অসহায়তা, যা তার অভিভাবকের কাঠিন্যকে এক মুহূর্তে মুছে দিল। বাবা, আমি পারছি না, ও শুধু আমার কাজের সমালোচনা করে, আমার ওপর ভরসা করে না, অনুষ্কা কাঁদতে কাঁদতে বলল। শোভা মেয়ের কাছে গিয়ে শান্তভাবে তাকে বুকে টেনে নিলেন।
তার হালকা সুতির শাড়ির আঁচলটি যেন অনুষ্কার সব হতাশা শুষে নিতে চাইল। তোকে বুঝতে হবে মা, সংসারে শুধু ভালোবাসা থাকলেই চলে না, ত্যাগ আর মানিয়ে নেওয়ার ক্ষমতাও থাকতে হয়। রঞ্জিতবাবু ততক্ষণে নিজের অস্থিরতা সামলে নিয়েছেন। তিনি একটি কঠিন এবং বেদনাদায়ক সিদ্ধান্ত নিলেন। তিনি অভ্রর বাবার সঙ্গে কথা বলবেন। তার কাছে এখন আত্মসম্মানের চেয়ে সন্তানের সুখ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্কার ঘোষণার পরদিন সকালে ফ্ল্যাটের পরিবেশ ছিল অস্বাভাবিক রকম শান্ত ও থমথমে। আগের রাতে আলো ছায়ার খেলায় বিষণ্ণ হওয়া বারান্দাটি এখন সকালের ফিকে রোদ সত্ত্বেও যেন ঠান্ডা হয়ে আছে। শোভা দ্রুত প্রাতরাশ সেরে নিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। তিনি বুঝতে পারছিলেন রঞ্জিতবাবু কি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন। রঞ্জিতবাবু তার প্রতিদিনের রুটিন ভাঙলেন না। তিনি স্নান সেরে এলেন, কিন্তু তার মুখে ছিল ক্লান্তির সুস্পষ্ট ছাপ। তিনি আলমারি খুলে একটি পুরনো কিন্তু ইস্ত্রি করা সাদা শার্ট এবং ধূসর ট্রাউজার বের করলেন। এই পোশাকটি তিনি সাধারণত খুব গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানেই পরেন। এটি ছিল তার অভিভাবকত্বের গুরু দায়িত্ব এবং আত্মমর্যাদার প্রতীক। শোভা কাছে এসে আলতো করে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই যাবেন? যদি ওরা... রঞ্জিতবাবু তার কথা শেষ করতে দিলেন না। তার চোখে গভীর জলীয়তা ছিল, কিন্তু কণ্ঠে ছিল অবিচল দৃঢ়তা। শোভা, তুমি জানো, আমি জীবনে কখনো কারো কাছে মাথা নত করিনি, কিন্তু আজ বিষয়টা আমার নয়, আমার সন্তানের জীবন। আমার কাছে আমার আত্মসম্মানের চেয়ে অনুষ্কার সংসার অনেক বেশি দামি। আমি নিজের জীবনের সব অভিজ্ঞতা দিয়ে জানি, সংসার একবার ভেঙে গেলে তার দাগ কখনো মোছে না। তিনি তার কাঠের লাঠিটি নিলেন। লাঠিটি তার হাতে চেপে ধরা ছিল, যেন তিনি লাঠিটিকে নয়, নিজের ভেতরের ঔদ্ধত্যকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করছেন। সেদিন বিকেল 4টে নাগাদ রঞ্জিতবাবু অভ্রদের বাড়িতে গেলেন। অভ্রদের অ্যাপার্টমেন্টটি ছিল কাচের আবরণে মোড়া একটি আধুনিক কাঠামো, যেখানে প্রতিটি জিনিস ছিল নতুনত্বের প্রতীক। এই পরিবেশটি রঞ্জিতবাবুর পুরাতন মূল্যবোধ এবং আধুনিক জীবনের অস্থিরতার মাঝে একটি প্রতীকী দূরত্ব তৈরি করেছিল। অভ্রর বাবা শ্রীধরবাবু ছিলেন অপেক্ষাকৃত বিত্তশালী এবং স্পষ্টভাষী। তিনি ড্রয়িং রুমের একটি আরামদায়ক চামড়ার সোফায় বসলেন এবং রঞ্জিতবাবুকে অপর একটি অপেক্ষাকৃত কম আরামদায়ক আসনে বসতে বললেন। প্রথম থেকেই শ্রীধরবাবুর চোখে ছিল এক ধরনের ঔদ্ধত্য এবং অভিভাবকত্বের গর্ব। কথাবার্তা শুরু হলো। শ্রীধরবাবু প্রথমেই নিজের অবস্থান স্পষ্ট করলেন। দেখুন রঞ্জিতবাবু, আপনার মেয়েই তো মানিয়ে চলতে পারে না। আমাদের ছেলে তো লক্ষ্মী। আপনাদের শেখানো উচিত ছিল কিভাবে সংসার করতে হয়। এই কথাগুলি রঞ্জিতবাবুর অভিভাবকত্বের মূলে আঘাত হানল। সাধারণত একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সুশৃঙ্খল মানুষ হিসেবে তিনি এই ধরনের অমূলক অভিযোগ সহ্য করতেন না। তার রক্তে রাগ এবং প্রতিবাদ জন্ম নিচ্ছিল। কিন্তু রঞ্জিতবাবু আজ অন্য ভূমিকা নিলেন। তিনি নিজের দীর্ঘদিনের আত্মসম্মান এবং অভিভাবকের কাঠিন্য একপাশে রাখলেন। তিনি নিজের লাঠিটি টেবিলের পাশে শান্তভাবে রেখে হাত দুটি সামনের দিকে জোর করলেন। তার কণ্ঠস্বর ছিল নরম, বিনীত এবং আবেগপূর্ণ। দেখুন শ্রীধরবাবু, রঞ্জিতবাবু বললেন, আপনার ছেলে আর আমার মেয়ে দুজনেই আমাদের কাছে সমান। আমরা দুজনেই চাই ওরা ভালো থাকুক। ওরা ছোট, ভুল তো করবেই, কিন্তু আমরা যদি ওদের ভুলগুলো শুধরে না দিই, তবে কে দেবে? রঞ্জিতবাবু থামলেন। তারপর তার জীবনের সবচেয়ে কঠিন কথাটি বললেন। তার চোখ সামান্য ছলছল করছিল। আমাদের পরিবারে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে আমি তার জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। আমার একমাত্র অনুরোধ, আপনারা শুধু ওদের সংসারটি ভেঙে যেতে দেবেন না। যদি কোনো দোষ থাকে, তবে আমি তা মেনে নিতে প্রস্তুত। যতই যা হোক না কেন, ওরা যেন ভালো থাকে। রঞ্জিতবাবুর সাদা শার্ট এবং পরিষ্কার চশমা সত্ত্বেও তার এই নিঃশর্ত আত্মসমর্পণ শ্রীধরবাবুকে চমকে দিল। শ্রীধরবাবু বুঝতে পারলেন রঞ্জিতবাবু এই অনুনয় কোনো তর্কের কৌশল নয়, বরং এক নিঃস্বার্থ পিতার গভীরতম আকুতি। রঞ্জিতবাবু নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে এসেছেন শুধু সন্তানের সংসার টিকিয়ে রাখতে। এদিকে শোভা বাড়িতে অনুষ্কাকে বোঝাচ্ছিলেন। অনুষ্কা তখনও হতাশা এবং অভিমানে ডুবেছিল। তার মলিন হলুদ সালোয়ারের মতো তার মনটাও ছিল আলোহীন। শোভা অনুষ্কার পাশে বসে নিজের দীর্ঘ দাম্পত্য জীবনের গল্প শোনালেন। তিনি বললেন কিভাবে তিনি ও রঞ্জিতবাবু ছোট ছোট ভুলের পাহাড় ডিঙিয়েছেন। আমরা তোকে বকা দিইনি মা, কারণ
এখন তোর বকুনি নয়, দরকার সহানুভূতি। আমরা শুধু চাই তোর সংসারটা যেন গুছিয়ে থাকে, শোভা বললেন। শোভা তার মমতাপূর্ণ হাত দিয়ে অনুষ্কার হাত ধরলেন। সেই স্পর্শে ছিল ধৈর্য, ক্ষমা এবং সহনশীলতার এক নীরব শিক্ষা। তিনি বোঝালেন, সংসার মানে শুধু ভালোবাসা নয়, সংসার হলো ভাঙন আটকানোর একটি নিরন্তর চেষ্টা। রঞ্জিতবাবু যখন অভ্রদের বাড়ি থেকে ফিরে এলেন, তার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু মুখে ছিল এক ধরনের স্বস্তি। তিনি এসে জানালেন, অভ্রর বাবার সঙ্গে একটি বোঝাপড়া হয়েছে। অনুষ্কা ও অভ্রর মধ্যে তখনও সব ঠিক হয়ে যায়নি, কিন্তু মা বাবার নিঃশর্ত চেষ্টা এবং আত্মত্যাগ তাদের মধ্যে নতুন করে ভাবতে শেখালো। তারা দুজনেই বুঝলেন, তাদের মা বাবা নিজেদের সবটুকু দিয়ে তাদের সংসার আগলে রাখতে চান, শুধু এই কামনায় যে যত যাই হোক না কেন তারা যেন সবাই ভালো থাকেন। রঞ্জিতবাবুর আত্মসমর্পণের পর প্রায় 2 দিন কেটে গেছে। অনুষ্কা তার বাবা মায়ের ফ্ল্যাটেই ছিল, কিন্তু তার মনে এখন আর অহংকার বা অভিমানের তীব্রতা নেই, আছে এক ধরনের ভারাক্রান্ত নীরবতা। সে এখন বাবার সেই ধূসর ট্রাউজার এবং সাদা শার্ট পরা করুণ মুখের কথা ভাবছে, যা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের কাছে অনুনয় করেছিল। সন্ধ্যাবেলা বারান্দায় বসে অনুষ্কা দেখছিল বাইরে আকাশের ফিকে কমলা রং ক্রমশ অন্ধকারের গভীর নীলে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছিল তার দাম্পত্য জীবনেও এমনটাই হচ্ছিল। ছোট্ট ভুল বোঝাবুঝিগুলি গভীর বিষণ্ণতা এবং ভাঙনের অন্ধকারে মিশে যাচ্ছিল। তার মলিন হলুদ সালোয়ার যেন তার মানসিক অবস্থার প্রতীক। ঠিক সেই সময় অভ্র তাদের ফ্ল্যাটে এলো। অভ্রর চেহারায় ছিল ক্লান্তি এবং অনুশোচনা। সেও তার বাবার কাছ থেকে রঞ্জিতবাবুর নিঃশর্ত আত্মসমর্পণের কথা শুনেছে। তার অত্যধিক আত্মবিশ্বাস এখন ভেঙে পড়েছে লজ্জা এবং অনুশোচনায়। ড্রয়িং রুমের সেই পুরনো মেরুন রঙের সোফায় তারা মুখোমুখি বসলো। তাদের মাঝে ছিল ছোট্ট একটি কাচের টি টেবিল এবং তার ওপরে রাখা একটি কাচের ফুলদানি, যেখানে কোনো ফুল ছিল না। তাদের সম্পর্কও এখন সেই ফুলহীন ফুলদানির মতোই শূন্য মনে হচ্ছিল। তাদের মধ্যে কোনো চিৎকার বা অভিযোগের পালাবদল হলো না, শুরু হলো এক নীরব গভীর কথোপকথন, যা ছিল তাদের এতদিনের জমা হওয়া সমস্যার নির্যাস। অনুষ্কা প্রথমে কথা বলল। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। তুমি জানতে, বাবা তোমার বাবার কাছে গিয়েছিলেন নিজের সব আত্মসম্মান ত্যাগ করে শুধু আমাদের সংসারটা টিকিয়ে রাখার জন্য। অভ্র মাথা নিচু করে বলল, হ্যাঁ, বাবা বলেছেন। আমি এর জন্য খুব লজ্জিত অনুষ্কা। আমি বাবার সেই লাঠি ধরা হাতটার কথা ভাবছিলাম, যে মানুষটা জীবনে কখনো মাথা নত করেনি, তাকে শুধু আমার জন্য। অভ্রর চোখ ছলছল করে উঠল। অনুষ্কা উপলব্ধি করল অভ্রর অত্যাধিক আত্মবিশ্বাস ছিল আসলে ভেতরের নিরাপত্তাহীনতারই বহিঃপ্রকাশ। অনুষ্কা তখন তার নিজের দোষের কথা স্বীকার করল। আর আমি আমি ভেবেছিলাম সংসার মানে শুধু আমার স্বাধীনতা আর আত্মপ্রতিষ্ঠা। আমি তোমার কাজকে সম্মান দিইনি, তোমার সব সমালোচনাকে আমার ওপর নিয়ন্ত্রণ বলে ধরে নিয়েছিলাম। শোভা এবং রঞ্জিতবাবু তখন রান্নাঘরের দরজার আড়াল থেকে তাদের এই অসহজ কিন্তু আন্তরিক কথোপকথন শুনছিলেন। তাদের চোখে ছিল আশা এবং উদ্বেগ, যেন তারা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল জানার অপেক্ষা করছেন। অনুষ্কা অভ্রকে বলল, মা বাবা আমাদের শুধু শাসনই করতেন, কিন্তু কাল রাতে আমি বুঝলাম তাদের সব শাসন ছিল নিরাপত্তা। আর আজ যখন আমাদের সংসার ভাঙতে বসেছে, তারা নিজেদের শেষ সম্বল আত্মসম্মানটুকুও বিসর্জন দিলেন, শুধু আমাদের শান্তি নিশ্চিন্ত করার জন্য। অভ্র আবেগপ্রবণ হয়ে অনুষ্কার হাত ধরল। আমরা দুজনেই বড় হয়েও স্বার্থপরের মতো শুধু নিজেদের সুবিধা আর অভিযোগগুলো দেখেছি। আমাদের মা বাবা কোনো শর্ত ছাড়াই আমাদের সংসার আগলে রাখতে চান, শুধু এই কামনাই যে আমরা যেন সবাই ভালো থাকি। তারা বুঝতে পারল, মা বাবার ভালোবাসা হলো পৃথিবীর সেই অদৃশ্য ভিত্তি যা সন্তানের সংসারকে কঠিন সময়েও ধরে রাখে। পৃথিবীতে অনেক কিছুই কেনা যায়, কিন্তু সন্তানের সুখের জন্য মা বাবার এই নিঃশর্ত আত্মত্যাগ, তার কোনো মূল্য হয় না। রঞ্জিতবাবু এবং শোভা তখন নিঃশব্দে রান্নাঘরের দরজার আড়াল থেকে সরে এলেন। তাদের ক্লান্ত মুখে এখন এক ধরনের শান্তি। তারা জানেন তারা সন্তানের সংসার ভেঙে যাওয়ার প্রথম ভাঙনটি আটকাতে পেরেছেন। এখন এই নবচেতনা দিয়েই অনুষ্কা এবং অভ্রকে তাদের সম্পর্কটিকে নতুন করে তৈরি করতে হবে। অনুষ্কা ও অভ্র একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে আর কোনো অভিযোগ বা ঔদ্ধত্য ছিল না। তারা একে অপরের হাতে হাত রাখলো, যেন তারা নতুন করে প্রতিজ্ঞা করছে এই ভাঙনের অভিজ্ঞতাকে তারা তাদের সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হিসেবে ব্যবহার করবে।
তারা সেদিন তাদের বাবা মায়ের ফ্ল্যাটেই রইল। রাতে শোভা তাদের জন্য গরম দুধ নিয়ে এলেন। অনুষ্কা তার মায়ের হাতের সেই নরম স্পর্শ অনুভব করল, যা শৈশবে শাসন করত এবং অসুস্থতায় সেবা দিত। রঞ্জিতবাবু তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন আকাশের গভীর নীল রং কেটে গিয়ে প্রথম ভোরের আলো ফুটে উঠেছে। তার মনে হলো অনুষ্কা ও অভ্রর জীবনেও যেন নতুন দিনের সেই প্রথম আলো এসেছে। তার কাঠের লাঠিটি এখন আর অভিভাবকত্বের কঠোর প্রতীক নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসার নীরব সাক্ষী। তার মনে এক গভীর উপলব্ধি হলো, মা বাবার কাজ শুধু সন্তানের জন্ম দেয়া নয়, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সংসারকে শর্তহীনভাবে আগলে রাখা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রথম গল্পের নোটিফিকেশনটি আপনি পান।